এটাকে শুধুমাত্র যদি আপনি একটা সাধারণ যুদ্ধ হিসেবে ধরে নেন তাহলে কিন্তু খুব ভুল করছেন। এটা হলো ইউরোপ, আমেরিকা এদের একটা ডমিনেন্সটাকে বজায় রাখার জন্য। শুরুটা হয়েছিল কি থেকে জানেন? ইরান যখন বলল যে চায়নার সাথে ইউয়ানের ট্রানজাকশন শুরু করবে এবং করে দিয়েছে। ভেনেজুয়েলাকে কিন্তু আমেরিকা একই কারণেই শেষ করে দিয়েছে, যে ওরা লোকাল কারেন্সিতে ডি ডলারাইজ করে বিভিন্ন রকম লোকাল কারেন্সিতে ওরা ট্রেড করা শুরু করেছে, যার জন্য কিনা ওখানটা একটা বাজে অ্যালিগেশন লাগিয়ে সেখানে ওর রাজ্যটা বা দেশটাকে তারা দখল করেছে। এই যে ডলারের গ্লোবাল ডমিনেন্স, এটাকে আমেরিকা যে কোনো না যে কোনোভাবে বাঁচিয়ে রাখবে। আজকের যেই দেশ ডি ডলারেশন করতে যাবে তার উপর স্যাংশনস লাগিয়ে হোক, তার এনার্জি সেক্টরে হাত দিয়ে হোক, বা তার যেখান থেকে খাওয়া দাওয়া আসে সেই সমস্ত জায়গা ধ্বংস করে হোক, আমেরিকা তার কিন্তু এই ডলারের ডমিনেন্সটা বজায় রাখবে। আজকে সোনার দামটা বেড়েছে কেন জানেন? এই ডলারের ডমিনেন্সটাকে কমানোর জন্য যে সেন্ট্রাল ব্যাংকগুলো আছে, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না বুঝে গিয়েছে রাশিয়ার উপর যে স্যাংশনসগুলো আমেরিকা এনেছে, তারপরে তারা সোনার উপর ইনভেস্ট করা শুরু করেছে। পুরো ওয়ারটা হলো কিন্তু একটা ইকোনমিক ওয়ার, যেটা কিনা আমাকে বা আপনাকে দেখাচ্ছে আমার বা আপনার কোনো হিউম্যান লাইফের কোনো ভ্যালু নেই, যার জন্য আমার বাড়ির পাশে কালকে বোমা পড়ে আমি বা আপনি মারা যেতে পারি। এর জন্য কোনো যারা জায়েন্ট, যারা শেয়ার মার্কেটে যারা আছে তাদের কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা, সমস্ত কিছু বিশ্বের সব ঘটনা কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড। কোথাও কিন্তু বলে না ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, শেয়ার মার্কেটে যারা বসে আছে তাদের ইচ্ছা ছাড়া একটা যুদ্ধ হয় না। যুদ্ধ থেকে দূরে থাকুন, আপনাদের সম্পত্তি আপনারা বাঁচিয়ে রাখুন, শেয়ার মার্কেট থেকে অহেতুক টাকা তুলে নেবেন না, মাথা ঠান্ডা রাখুন, সচেতনভাবে যুদ্ধের উপর নজর রাখুন এবং দেখুন কোথায় কিভাবে কে আপনাকে ঠকাচ্ছে। আপনি ঠকে যাচ্ছেন না তো এই যুদ্ধের ফলে? যে আপনার শেয়ার মার্কেটে আপনার শেয়ারের প্রাইস কমে যাচ্ছে, মানে এটা কিন্তু আপনার জন্য বড় অপরচুনিটি। আপনার যদি একান্ত প্রয়োজন না থাকে মার্কেট থেকে টাকা তুলবেন না। এবং আমেরিকার এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড হতে না দেওয়া এবং ইউনিপোলার ওয়ার্ল্ডকে বজায় রাখা, এটা আমেরিকা কতদিন আর চালাতে পারে সেটাও দেখার। ইন্ডিয়া বা চায়না এদের একটা বড় হয়ে ওটা আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। আমেরিকা সেগুলোকেও হতে দেবে না। সুতরাং ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আমাদের বাংলাদেশ, চীন কারোর সাথে বা পাকিস্তান কারোর সাথে কোনো কিন্তু শত্রুতা নেই। আমরা যদি আমাদের ডিফেন্স সেক্টরকে উন্নত করছি, শুধুমাত্র এই জন্য উন্নত করছি যে কালকে যদি আমাদেরকে কেউ অ্যাটাক করে যাতে আমরা তাদেরকে রিটালিয়েট করতে পারি। এছাড়া আমাদের আর অন্য কোনো কারণ নেই। আমরা কখনো কাউকে অ্যাটাক করি না। আমাদের মধ্যে নিজেদের যে ঘেন্না বিদ্বেষ সেগুলোকে সরিয়ে রেখে আমাদের নিজেদেরকে একে অপরের কাছে আসতে হবে। বিদেশি লোকেদের প্ররোচনায় পা দিলে চলবে না এবং নিজেদেরকে একসাথে থাকতে হবে। আর যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো জয় হিন্দ, জয় ভারত, একসাথে থাকুন। এই ক্রাইসিস পরিস্থিতিতে দেশের সমস্ত মানুষের উচিত হবে সরকারের সাথে থাকা, সরকারের সাথে সাথ দেওয়া এবং সরকারের সাথে এগিয়ে চলা। আজকে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ঘটনা কিন্তু লিঙ্কড থাকে, সেই লিঙ্কটাকে খুঁজে বের করা হলো আমার কাজ এবং সেগুলোকে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া হলো আমার কাজ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আমরা সবাই মিলে আরো বেশি গ্রো করতে পারি। আজকে শেয়ার মার্কেটে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু কোনো মার্কেট কারেকশন না, এটা হলো ফুল স্কেল মার্কেট ক্রাশ। এটার জন্য প্রচুর ইনভেস্টররা বসেছিল এবং বসে আছে এই মার্কেটটা আরো কতটা ক্রাশ করতে পারে। প্যানিক হবেন না, নিজের ক্যাপিটাল যতটুকু ইনভেস্টেড আছে হোল্ড করে রাখুন। কেউ এই মুহূর্তে প্যানিক সেল করবেন না। এটা আপনাদের জন্য একটা ডিসক্লেমার। প্রথমেই পুরো বিষয়টা আমরা এখানে আলোচনা করব, কিভাবে কি গ্লোবাল জিওপলিটিক্স এই এফেক্টটা করছে, আমাদের ইন্ডিয়ান বাজার, ইন্ডিয়ান মার্কেট সমস্ত ইকোনমিকে কিভাবে ডিস্টার্ব করছে, কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে আমেরিকা, রাশিয়া, চায়না, ইরান, ইসরায়েল, গালফ এবং ইন্ডিয়া, প্রত্যেকে কে কোথায় কি অবস্থান নিয়ে আসে সেটা কিন্তু আমরা এই ভিডিওটাতে জানতে পারবো। আজকের এটা কোনো একটা রিজিয়নাল ওয়ারের মধ্যে কিন্তু আটকে নেই, এটা একটা সম্পূর্ণ ফুল স্কেল জিওপলিটিক্যাল চেন রিয়াকশন, যেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে মিডল ইস্টের এই গালফ কান্ট্রিগুলোর উপর অ্যাটাক করা শুরুর কয়েকদিন পর থেকে। শুরুটা একটু আসতে হয়েছে কিন্তু এফেক্ট কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে। আজ দুপুরে
মানে বৃহস্পতিবার দিন দুপুরবেলা মার্কেট বন্ধ হওয়ার সময় প্রায় 2400 পয়েন্ট সেন্সেক্স ক্র্যাশ করেছে। মানে প্রায় 12 লক্ষ কোটি টাকার মতন ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে উধাও। স্টক মার্কেট থেকে কিন্তু টাকা উধাও হয় না। স্টক মার্কেট কোনো ব্ল্যাক হোল নয় যেখানে আপনি টাকা ইনভেস্ট করলেন এবং সেটা উবে চলে গেল। আপনি জানবেন যে আপনার অ্যাসেট অন্য কেউ নিল বা আপনি কারোর অ্যাসেট নিলেন, এখানে অ্যাসেটের লেনদেন হয়। তো এই মুহূর্তে কেউ না কেউ দেখবেন কোয়াইটলি কোথাও বসে লক্ষ্য করছে এই অ্যাসেটগুলোর কিভাবে দাম কমছে বাড়ছে এবং অ্যাকুমুলেট কিন্তু করে যাচ্ছে। আপনিও শুরু করতে পারেন। আজকের পুরো এই উত্তরটা আমরা জানবো যে কিভাবে এই শেয়ার মার্কেট ম্যানিপুলেট হয় এবং তার উপর ডিপেন্ড করে স্টক মার্কেটের বা এফআইআই যারাই আছে, স্টক মার্কেট যারা কন্ট্রোল করে কিভাবে কাজ করছে। যতগুলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আছে তারা কিন্তু এই মুহূর্তে কিছুটা টাকা তুলে নিয়েছে, ফলে একটা হিউজ গ্যাপ তৈরি হয়েছে। লোকজন ভাবছে যে মার্কেটটা আরো পড়বে। হ্যাঁ পড়বে, যতদিন এই যুদ্ধ গড়াবে, যত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে মার্কেট কিন্তু আরো বেশি বেশি ক্র্যাশ করবে। এক এক দিন এক একটা ওয়ার জোনের উপর বা ইম্প্যাক্টফুল জায়গার উপর অ্যাটাকের উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেট ক্র্যাশ করবে। সুতরাং যুদ্ধের দিকে নজর রাখুন এবং সতর্ক থাকুন। এফআইআই ইনভেস্টররা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের দখল নেবে যখন আপনাদের পকেট শূন্য হবে, যখন আর আপনাদের বেচার মতন কিছু থাকবে না, তখন কিন্তু ওরা আবার বাই করা শুরু করবে। যতটুকুনি ক্যাপিটাল আছে এই মুহূর্তে স্টকে নিবেশ করবেন না, সেটা বাঁচিয়ে রাখুন। সময়ের জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সময় ঠিক আসবে, সময় সবাইকে সঠিক সুযোগ দেবে। আজকের এই উত্তরটা যদি আমরা টোটাল খুঁজতে যাই যে কেন কি হচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো এই রিজিয়নাল ওয়ারটা এখন কিন্তু এনার্জি ওয়ারে পরিণত হয়েছে। প্রথমে ছিল গাজা রিজিয়ন, গাজা স্ট্রিপে ইসরায়েল বোম্বিং করা শুরু করে, প্রায় বছর দুয়েক ধরে চলছিল। দেখবেন ইসরায়েলের উপর যে অ্যাটাকটা ছিল সেটাও দেখবেন আমেরিকারই করানো কোনো না কোনোভাবে। পুরো ওয়ার্ল্ডকে দেখাতে হবে এটা কিন্তু আমেরিকার একটা বিগার প্ল্যান, এটা এন্ড গেম যেটা আমেরিকা অলরেডি শুরু করে দিয়েছে। এই গাজা এসকেলেশনটা আস্তে আস্তে চলে যায় ইরানের, যেহেতু হিজবুল্লাহ ইহুতি বিভিন্ন সংগঠন আছে তাদের উপর অ্যাটাক করার উপর, সমস্ত কিছু এইগুলো। তো আজকের কিন্তু আর কোনো কিছু ওখানে আর স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, গ্যাস ফিল্ড বলুন, অয়েল টার্মিনাল বলুন, এলএনজি এক্সপোর্ট হাব, সমস্ত কিছু এফেক্টেড। আজকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ঘটে গেছে, সাউথ পার্স গ্যাস ফিল্ড, যেটা ইরান এবং কাতার মিলে শেয়ার করে, এবং এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ন্যাচারাল গ্যাস ফিল্ড, যেটা কিনা 10,000 ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস রেখে দিয়েছে। এই গ্যাস ফিল্ড গোটা বিশ্বের প্রায় 13 থেকে 14 বছরের জন্য এনার্জি ক্রাইসিস কিন্তু মেটানোর ক্ষমতা রাখে। আজকে সেই গ্যাস ফিল্ডের উপর অ্যাটাক করা হয়েছে। আর এই গ্যাস ফিল্ড কিন্তু শুধুমাত্র ইরানে নেই, এই গ্যাস ফিল্ড ইরান এবং কাতার দুজনে মিলে একসাথে শেয়ার করে। এটাই হলো সব থেকে মজার বিষয়। এখন এই গ্যাস ফিল্ডের উপর ইসরায়েল বা আমেরিকা অ্যাটাক করার ফলে ইরান যে এটাকে ছেড়ে দেবে, ওই লাইফ লাইন, এটা হলো ইরানের একটা লাইফ লাইন, ওই লাইফ লাইনটাকে বাঁচানোর জন্য ইরান কিন্তু এখন যা খুশি তাই করতে পারে। গালফ রিজিয়নে ইরান কিন্তু আর স্টেবিলাইজ হতে দেবে না। ইরান অনেক দিন আগেই সতর্ক করেছিল যে ইরানের যদি অয়েল ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক করা হয় সেক্ষেত্রে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। এইবার আসছি কাতারের যে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, বিশ্বের লার্জেস্ট এলএনজি এক্সপোর্ট হাব হিসেবে পরিচিত। এখান থেকে মাল্টিপল এলএনজি ট্যাঙ্কার পুরো গ্লোবাল মার্কেটে অয়েল সাপ্লাই দেয়, এবং ইন্ডিয়ার কিন্তু এখানে একটা বড় অংশ, ইন্ডিয়াতে কিন্তু এই এলএনজিটা কাতার থেকে আসে। প্রায় 40% এলএনজি আমরা কাতার থেকে ইম্পোর্ট করি। 2024 সালে পেট্রোনেট এলএনজির সাথে আমাদের $78 বিলিয়ন যে চুক্তিটা হয়েছিল, তাতে আমাদের 2048 সাল পর্যন্ত কিন্তু এনার্জি সিকিউর করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। আজকের যে অবস্থা হলো, এরপর থেকে আমরা কখনোই বলতে পারবো না যে এই জায়গাটা আমাদের জন্য এনার্জি সিকিউর। আমাদের কিন্তু বিকল্প রাস্তা দেখতে হবে। ট্র্যাডিশনাল জ্বালানির উপর আস্তে আস্তে ভরসা কমিয়ে গ্রিন এনার্জির দিকে আমাদেরকে মুভ করতে হবে। গ্রিন এনার্জি ছাড়া কিন্তু আমাদের এনার্জি ইন্ডিপেন্ডেন্ট আমরা হতে পারবো না। এই ডিসরাপশন আজকে যেভাবে ঘটছে, শুধুমাত্র যে ইন্ডিয়ান মার্কেটে ঘটছে এমন নয়, ইউরোপিয়ান মার্কেটে কিন্তু আজকের 2 থেকে 3 বছর ধরে হতে চলেছে। ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধের ফলে রাশিয়া বা ইউক্রেন থেকে যে পরিমাণে গ্যাস ইউরোপে সাপ্লাই হতো, সেই গ্যাসের সাপ্লাইটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন
মিডল ইস্টের গ্যাস সাপ্লাই বন্ধ, মানে ইন্ডিয়াতে যত না এফেক্ট করবে তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি এফেক্ট ইউরোপে করবে। কিন্তু বাট ইউএসএ ইজ রেডি, মানে ইউএসএ না, ইউরোপ ইজ রেডি। ইউরোপ কিন্তু তার ট্র্যাডিশনাল ওয়ে থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে হাইড্রোলিক প্রজেক্ট, অ্যাটমিক প্রজেক্ট, গ্রিন এনার্জি, বিভিন্ন রকম সোলার কনসেপ্ট এগুলোতে চলে এসছে এবং তারা অলরেডি সেইগুলো উপর কাজ করা শুরু করেছে। কিন্তু তার উপরেও ইউরোপ কিন্তু হেভিলি চায়না ডিপেন্ডেন্ট, শুধু ইউরোপ না, সমস্ত বিশ্বের দেশই চায়না ডিপেন্ডেন্ট। এইবার আসছি ইন্ডিয়ার কথা। ইন্ডিয়া কিন্তু ক্রুড অয়েলের 90% ইম্পোর্ট করে, এলপিজিরও একটা বিশাল বড় অংশ বাইরে থেকে আমরা ইম্পোর্ট করি। এই ইম্পোর্ট করার ফলে টোটাল শুধুমাত্র যে আমাদের লজিস্টিক্স কস্ট বা ট্রান্সপোর্টেশনাল কস্ট এইটা বাড়ছে তার না, এটা কিন্তু একটা পুরো রিপেল এফেক্ট ইকোনমিতে ছড়িয়ে পড়বে। ফুড ইনফ্লেশন, ইলেকট্রিসিটি, ম্যানুফ্যাকচারিং, সমস্ত কিছু, ইভেন এগ্রিকালচারাল সেক্টর হেভিলি ড্যামেজ হবে। এগ্রিকালচারাল সেক্টর কেন হেভিলি ড্যামেজ হবে সেটা আপনাদেরকে বলছি। ফার্টিলাইজার ক্রাইসিস যেটা অলরেডি শুরু হতে চলেছে, ফার্টিলাইজার তৈরি করার জন্য এলএনজি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এলএনজি ছাড়া ফার্টিলাইজার তৈরি হয় না। এইবার এই এলএনজি থেকে যদি আমাদের সাপ্লাই কমে যায় তাহলে যে প্ল্যান্টগুলো আছে তার কিন্তু প্রোডাকশন 100%-এর নিচে নেমে 70 বা 60 এই পার্সেন্টেজে যখনই চলে আসবে, তখন কিন্তু সারের উৎপাদনে যে সাপ্লাই চেনে যে ব্যাঘাত ঘটলো তার ফলে শুধুমাত্র ইন্ডিয়া নয়, সমস্ত বিশ্ব জুড়ে তার একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ ইন্ডিয়া হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্পোর্টার অফ ইউরিয়া বেসড যে সারগুলো আছে তার একটা লার্জেস্ট ইম্পোর্টার। এই যে সেক্টর ওয়াইজ আমরা যদি দেখি, শুধুমাত্র কৃষিক্ষেত্র বা ফুড, ইলেকট্রিসিটি তাই নয়, এভিয়েশন, এফএমসিজি, পেন্ট, কেমিক্যাল সেক্টর, ইভেন আপনার বাড়ির সামনে যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, বিটুমিন, প্রত্যেকটা জিনিসে কিন্তু দাম বাড়ছে।